আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেঘবালিকা ভালোবাসা গল্পের 7 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। এরপর ফার্স্ট সেন্টেন্স দিয়ে লগইন দিবে। শুধু রাফি ওয়ার্ডটা রিমুভ করে দেওয়া হয়েছে। পাসওয়ার্ড চেঞ্জ করার কথা শুনে সিনথিয়া অবাক হয়ে চেয়ে রইল। তার কাছে না শুনে পাসওয়ার্ড চেঞ্জ করলো। আইডির মালিক 2 ঘন্টার মধ্যে থানায় হাজির হলো। এরপর কথা বলে, ইজ রায়হান রাফি, ডু ইউ নট মিস বৃষ্টি? Yeah, I know about him here, but why? পুরো গল্পটা যত সম্ভব সমলক্ষ বলল ইফরাত। সর্বশেষে রাফি সম্পর্কে বলল, তিনি বিয়ে করেছেন, বিষয়টি হাওয়ে রেখেছেন, নিখোঁজের আগে সিনথিয়ার সাথেও দেখা করেছেন। এই কথা শুনে বৃষ্টি যেন খানিকটা অবাক হলো। ও বিয়ে করেছে নাকি ফেসে গিয়েছে? ও করবে বিয়ে? ও তো মেয়ে বাস। রায়হান রাফির সাথে শুধু আমার সম্পর্ক ছিল এমন নয়, অনেক মেয়ের সাথেই তার সম্পর্ক ছিল। ও একটা ফ্লট। আগের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর আমার সাথে রিলেশন হয়, আবার আমার সাথে ব্রেকআপের পর সিনথিয়ার সাথে সম্পর্ক হয়। এভাবেই চলে আসছে। অনেক মেয়ের জীবন সে নষ্ট করেছে। আমার সাথে ব্রেকআপের পর সেগুলো জানতে পেরেছি, আর তখন কিছুই করার নেই। তবে সিনথিয়ার মেয়েটার ব্যাপারে আমি জানতে পেরেছিলাম, তাই ভেবেছিলাম বড় বোন হিসেবে অ্যালার্ট করতে। রাফি অনেক জেদি। ও সিনিয়ানা জিনিস খুব পছন্দ করে, তৃপ্তি পায়। আমার যখন এঙ্গেজমেন্ট হয় তারপরে আমার সাথে ওর পরিচয়। আমি তো আগের এঙ্গেজমেন্ট ভেঙে ওর সাথে প্রেমে জড়িয়েছিলাম। ওর জন্য নিজের ক্যারিয়ার, ফিউচার সব নষ্ট করেছি। প্রত্যেকটা মেয়ের জীবনও এভাবে নষ্ট করেছে। আপনি কোনো স্টেপ নেননি স্যার, ডোন্ট মাইন্ড। জোর করে ইন্টিমেট হলে তাকে রেপ বলা যায়, কিন্তু কেউ যদি ভালোবাসার জালে পা দিয়ে স্বেচ্ছায় ইন্টিমেট হয় তাহলে কি তার রেপ হয়? আমরা প্রত্যেকটা মেয়েই একই কাজ করেছি, তাই ওর বিরুদ্ধে কি স্টেপ নিব? থানায় এসে কি বলবো? দুষ্ট আর তাই ওর বিরুদ্ধে কি স্টেপ নিব? থানায় এসে কি বলবো? দুষ্ট আর ওর একা নয়, আমাদেরও দোষ আছে। মেয়েটি দীর্ঘশ্বাস ফেললো, তারপর আবারও বলল, তবে একটা কথা কি, রাফি যদি কোনো মেয়ের দিকে নজর দেয় তাহলে সলবেলে কৌশলে অবশেষে অবধি বিছানায় আনে। তবে সে জোর করে কিছু করবে না, এটা শিওর। যা হবে দুজনের সম্মতিতে। শেষের কথাগুলো বলতে ইফরাদের চোয়াল শক্ত হয়ে উঠে, মুষ্টি হয়ে আসে বলিষ্ঠ হাতের আঙ্গুল, চোখের শিরাগুলো লাল হয়ে উঠে। দাঁতে দাঁত পিষতে পিষতে অবশ্য আওয়াজে করে বলে। বৃষ্টি চলে যাওয়ার পর সিনথিয়াকে আবারও কেবিনে ডাকা হয়। সিনথিয়া বসে সামনে চেয়ারে, ইফরাদের শরীর হিম করা গলা। তুমিও কি রাফির সাথে ইন্টিমেট হয়েছ? আচমকা এমন একটা প্রশ্নের ভর খেয়ে গেল সিনথিয়া। এমন আপত্তিকর একটা প্রশ্নের সাথে সে পরিচয় নয়। অন্য পুরুষের সাথে এইসব আলোচনা তার কাছে তো ভীষণ লজ্জার, আপত্তিকর। কেসের সাথে এসবের কি সম্পর্ক? সে যেন ভাষা হারিয়ে ফেলল। এরপর যদি তাকে প্রশ্ন করে তার সাথে আর কি কি হয়েছে, কি উত্তর দিবে সে? ইফরাদের বরফের মতো ঠান্ডা গলা। আর সে, হ্যাভ ইউ গট ইন্টিমেট উইথ হিম? সিনথিয়া চুপচাপ মাথা নিচু করে রইল। তার জীবনে আর কি কি দেখার বাকি আছে, আর কত কিছুর সম্মুখীন হতে হবে সে, আর কত লজ্জা পেতে হবে তার, আর কত সহ্য করতে হবে তাকে। তার তো আর সহ্য হয় না। আর কত খেসারত দিতে হবে সে। মুখটা ছোট হয়ে আসে তার, কিভাবে কি বলবে সে? তবুও জড়িয়ে আসা গলায় ছেড়ে ছেড়ে বলে, ও তো ভদ্র সভ্য ছিল, ও আমাকে ভালোবাসতো, এমন কিছু ও করবে না যাতে আমার সম্মান হানি। বাকিটা আর বলা হলো না। ইফরাদের জাজালু গলা, ভালোবাসার এই নমুনা। আই সে ইউ, হ্যাভ ইউ গট ইন্টিমেট উইথ হিম, ইয়েস ওর নো? সিনথিয়া ইফরাদের দিকে তাকালো। ইফরাদের মুখভঙ্গি বদলে গিয়েছে তার গলার সুর। তার সাথে বলা ক্ষণিকের নরম গলাটা কেবল একটা মুখোশ। যে এই রাগ ফুলে পেঁপে ওঠা গরম চোখের মানুষটাই সে আসল। কেন বারবার ভুলে যায়? এসপি কি রাফিকে নিয়ে সাফাই শোনার জন্য বসাইছে? রাফি তার চোখে কেমন তাকে সে জানতে চেয়েছে। তাহলে এই বিশ্বাসঘাতকতা মানুষই সাফাই কেন করছে সে? সিনথিয়া নিজের বেহায়া মনকে দুপার চাপিয়ে বসিয়ে উত্তর দিল, না, এসব কোনোদিন হয়নি। ইফরাদের পাল্টা প্রশ্ন, ডি আই টাচ ইউ? এই ভয়টাই তো সে পেয়েছিল। এই মুহূর্তে কি বলবে সে? যদি বলে টাচ করেনি কখনো, কিন্তু সেই তো মিথ্যা হবে। আর যদি সত্যি বলে, তাহলে যদি প্রশ্ন করে কি কি করেছ, তাহলে কি কি বলবে? রাফি তাকে চুমু খেয়েছিল, এমন কথা বলার আগে সে মরে যাবে, তবুও বলতে পারবে না।
ইফরাত ছিনা আবারও বলল, ইয়েস ওর নো। এবার গলার সুর শুনে যেন কাচের মতো সোজা গিয়ে দেওয়ালে লাগলো, তারপর ভেঙে চুরমার করে মেঝেতে পড়ল। গলার টুর শুনে ভয় খেয়ে গেল সিনথিয়া, দমটা যেন ফাঁসির দড়িতে আটকে গেল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। হঠাৎই এসব কেন জিজ্ঞাসা করছেন তিনি? এসব কি কেসের জন্য খুব দরকার? ইফরাত ছিনা আবারও সেই হিমশীতল গলায়, যা সিনথিয়াকে বরফের মতো জমিয়ে দিচ্ছে। ইটস এ স্পেশাল কোশ্চেন সিনথিয়া, এনার্স মি ইয়েস ওর নো। সিনথিয়া কাপা কাপা সুরে বলল, ইয়েস। ইফরাদের দাঁতে দাঁত পিষে বের হওয়ার চাপা সুর, গেট আউট ফর হিয়ার। আউট। সিনথিয়া চেয়ারের শরীরে ভার ছেড়ে দিয়ে ভাবছে, ইফরাত ছিনা তার ওপর কি রেগে গেল? এখন যদি উঠে না যেতে পারে এসপি কি বেশি রেগে যাবে? কিন্তু এক ধমকে যে তার পায়ের শক্তি শেষ হয়ে গিয়েছে। অন্ধকারে ডুবে আছে গারদের চার দেওয়ালে, পাহাড় ধসের মতো নেমে আসা ক্লান্তির ঘুমের অতল ডুবিয়ে গিয়েছে সিনথিয়া। বহুদিন তার চোখে ঘুম নেই, তবে আজ শরীর তাকে ছুটিয়ে দিয়েছে। চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে তার থেকে অনুমতি না নিয়েই। নিঃশব্দ নিজম রাতে পৌঁছে গিয়েছে শেষের ঠিকানায়। সিনথিয়া ঘুমের আচ্ছন্ন। গারদের লোহার দরজাটা হঠাৎই টুং করে ওঠে, ঘুম হালকা হয়ে আসে, বেশি আসে বহু সাবধানে ফেলা পায়ের মৃদু আওয়াজ। গভীর ঘুম বন্য হরিণে ন্যায় ছুটে পালিয়ে যায়। তার অনুভূতি নাড়া দিয়ে বলে, কেউ যেন তার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। তুরস পানের ন্যায় শীতল শিম হয়ে আসা তার শ্বাস ঘন হয়ে আসে বুকের মধ্যে। চোখ দুটো ভয়ে কুটিয়ে লুকিয়ে যায়। চোখ টেনে টেনে তাকানোর সাহস হয়ে ওঠে না। চোখ খুলে কাকে দেখবে সে? জীবনের টানা পোড়ানা আর কত কি দেখবে সে? এই বৃদ্ধ চার দেওয়ালের ঘরে অচেনা মানুষের অস্তিত্ব টের পেয়ে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। সে ডাঙায় উঠে আসা মাসের মতো ভিতরে ছটফট করে, মুখ দিয়ে কিছু বলতে পারে না, শ্বাস চেপে রাখে শব্দ হওয়ার ভয়ে। ঠিক তখনই তার খুব কাছে ঘন হওয়ার বরফের ন্যায় শীতল শ্বাস তার চোখে মুখের অপর ছিটকে পড়ে। অন্ধকারে ঠেলে ভয় বিদ্যুৎ ছুঁড়ে ফেলে লাফিয়ে ওঠে সিনথিয়া। তারপর কাপা কাপা গলায় বলে, কে 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 কে? শব্দটা চাল দেওয়ালে বাড়ি খায়। কালো মেঘের ন্যায় অন্ধকারে কক্ষ, চোখ দুটো যেন ছুপে আসে সিনথিয়ার। অন্ধকারে হাড়ি উঠে দাঁড়ায়, পায়ের শব্দটা গাঢ় থেকে নিমিষে শূন্যের মতো যেন মিলিয়ে যাচ্ছে। আলো জ্বলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সিনথিয়া। কেউ নেই তো? সিনথিয়া গারদের দরজার কাছে এসে দাঁড়ায়। কোথায় কেউ নেই? তাহলে এতক্ষণে যা হলো তা কি করে সম্ভব? জলমলে আলো তীব্র রোদে ফেটে যাচ্ছে সকালবেলা। ভাবসা গরমে আগুনের ন্যায় পড়ছে সিনথিয়ার শরীর। তবে তার হেলেদুল নেই। গুটি গুটি মেরে বসে আছে সে রাত থেকেই। দুটো চোখ চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে একজন মানুষের, যার দেখা পেলে গড়গড় করে বেরিয়ে আসবে সকল তালাবদ্ধ কথা। জীবনে এই অভিশপ্ত সময় ওই একজন মানুষই আলোর দিশা হয়ে ধরা দিয়েছে, যার ভরসা এখনো আশা করে আছে সে। একদিন হয়তো মুক্তি মিলবে। কিন্তু মানুষটা কি এই তুচ্ছ সিনথিয়ার সন্তান আসবে? নিশ্চয় জেনেও সিনথিয়া অপেক্ষায় থাকে। কালকে তার উপর ক্ষিপ্ত রুষ্ট মানুষটি কোনো প্রয়োজনে যদি তার খুঁজে আসে। সকাল সকাল তীব্র রোদে ফেটে যাচ্ছে দক্ষিণমুখী বেলকনি। রুদ্রের তীব্রজ রোশনি চাপা দিতে গ্লাস ঠাই টেনে পর্দা ফেলে পুনরায় বিছানায় বসে ইফরাত। এক পা বিছানায় বাস করে ফেলে তার উপর বালিশ টেনে নেয়, ল্যাপটপ তুলে নিয়ে কুলে বসায়। অফিসে যাওয়ার আগে আরেকটু তথ্য দরকার, তাই খাবারের সময় বাকিটুকু কাজ সেরে নেবে সে। সাইড টেবিলের মিনিটেতে নাস্তা দিয়ে গিয়েছে ইভা। মেয়েটার মায়ের মতো কি যত্ন নেয় তার। বয়সে ইফরাদের ছোট, তবে দায়িত্বর বেলা যেন বড় বোন। 5 মিনিট আগে ওটস ইগাইট মধু মেখে ওপরে ফার্স্ট সাজিয়ে দিয়ে গিয়েছে মিনিটেতে। মেয়েটা খুব শৌখিন, প্রতিদিন এই কমন নাস্তা খুব যত্ন করে সুন্দর করে পরিবেশন করে। টেতে থাকা চামচ দিয়ে হোয়াটসঅ্যাপ ফুক মেখে নিচ্ছে ইফরাত। এমন সময় ফোনটা বেজে ওঠে। ইফরাত, তোমাকে শিলামপুর যেতে হবে, ওখানে দুর্ঘটনা ঘটেছে, 10টার মধ্যে পৌঁছাতে হবে। প্রভাবরঞ্জন সরকার ফোন দিয়েছেন। উত্তরে ইফরাত বলে, ওকে স্যার। ফোন রাখতেই দরজার ওপাশ থেকে একটি মিষ্টি গলা ভেসে আসে। আসবো মামায়। টিয়া পাখির মতো সুর শুনে দরজার পানে তাকায় ইফরাত। দরজা হালকা ফাঁক হয়েছে, তবে এপাশের অনুমতি না পেলে টুম্পা ওইখানে দাঁড়িয়ে থাকবে। ইফরাত ডাকে, আম্মু আসো। টুম্পার নরম তুলতুলে পা ফেলে ভিতরে আসে, মুখ গম্ভীর থতমতে। চাঁদের মতো মুখটা পানিহীন অর্ধহীন গাছের ন্যায় নেতিয়ে পড়েছে। ইফরাত টেটার ডিসি রাখে, ল্যাপটপ এক হাতে ফ্লোট করে রেখে বিছানা থেকে নেমে টুম্পাকে 2 হাতে শূন্য তুলে কুলে করে নেয়। মুখ পানে চেয়ে বলে, কি হয়েছে মা? টুম্পা কথা বলে না, শুধু চুপচাপ থাকে। ইফরাত জানে মেয়েটা কখন এত নিস্তব্ধ হয়ে যায়।
তাই আর জিজ্ঞাসা করার কিছু নেই। ছোট্ট টুম্পার কপালে ছোট্ট হানি দিয়ে দেয় ইফরা। তারপর বলে, মামুনি কে বকবো ওকে। টুম্পা চুপ করে থাকে, যার অর্থ তার মাকে বকা যাবে না। ইফরাত মৃদু হাসে, তারপর বলে, ওকে তুমি যা চাও তাই হবে, হ্যাপি নাও। ইসমাইল ছোট্ট টুম্পা ছুট সরিয়ে দেয়। রাতে সেই বিস্ফোরণের ঘটনা বলার জন্য সিনথিয়া পথ পানে চেয়ে আছে, কিন্তু ইফরাত সারাদিনে একবারও এলো না। সে যদি এই ঘটনা অন্য কাউকে বলে কেউ গুরুত্ব দিবে না, হয়তো বিশ্বাসও করবে না। আবার যদি কাউকে না জানায়, এই গারদে ভয়ে ভয়ে আজ রাতে সে পরপারে চলে যাবে। কাছাকাছি দায়িত্বতীর মহিলা পুলিশকে ডাকে সিনথিয়া। এসপি সাহেব আসবেন না? মহিলা পিট করে তাকালো সিনথিয়ার দিকে, যেন হীরা পাত্তা চেয়ে বসেছে। সিনথিয়া নিজেকে গুছিয়ে নিয়ে কৌশলে জিজ্ঞাসা করলো, না মানে আমার কেসটা তো তিনি দেখছেন। আমাকে জিজ্ঞাসাবাদের সময় কিছু ইম্পর্টেন্ট টপিক ভুলে গিয়েছিলাম, ওইটা মনে পড়লে বলতে বলেছিল। তাই তিনি আসবেন কি না? না, খুব প্রয়োজন ছাড়া তিনি থানায় আসে না, তিনি হেডকোয়ার্টার্সে থাকেন। সিনথিয়া এত সময়ে অপেক্ষার ওপর এক বালতি পানি ঢেলে পড়ল। তাহলে কিভাবে গত রাতের ঘটনা বলবে? আবারও রাত হতে চলছে, আজ এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কি হবে? যে করে হোক এই কথা তাকে জানাতেই হবে। সে একটা সুরক্ষা প্রচেষ্টা চালালো। স্যার তো বলেছিল বিষয়টি মনে পড়লে যেন জানায়, খুব এমার্জেন্সি। তাহলে কিভাবে জানাবো? ডিপার্টমেন্টে জানানো হবে, প্রয়োজন হলে আপনাকে ডাকা হবে। সিনথিয়া একটু হাফ ছাড়ল, একটু তো উপায় বের হয়েছে। এতেও সে একটু স্বস্তির পাচ্ছে। যে করে হোক তাকে ঘটনাটা জানাতেই হবে। তো আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। 4 নাম্বারের জায়গায় 5 নাম্বার দিয়ে ফেলছিলাম একটু মিস্টেকের কারণে। তো 4 নাম্বারও আপলোড দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।